হাড়ি ফাটলে তোমার হাড়িটাই আগে ফাটবে, এটা ভুলে যাও। চারিদিকে বাঁধা জাল করেছে খেলা। প্রিয় দর্শক, বাংলা ভিশনের পর্দায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুজহাত সাওম। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতেই বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। চলুন তবে জেনে নেওয়া যাক আজকের বিচিত্রায় কি কি খবর রয়েছে আমাদের কাছে। শিশু কিশোর শিল্পীদের অংশগ্রহণে শিল্পকলায় অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান আমি হব সকালবেলার পাখি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত ও শিল্পকর্মকে ঘিরে সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে সপ্তাহব্যাপী নানা আয়োজন। তারই ধারাবাহিকতায় শিশু কিশোর শিল্পীদের অংশগ্রহণে 25 আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির প্রধান মিলন আয়োজনে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান আমি হব সকালবেলার পাখি। প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ। অতিথিদের আলোচনা শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে অংশ নেয় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক শিশু কিশোরেরা। উৎপল দত্তের কালজয়ী নাটক হাঁড়ি ফাটিবে এর ১৭তম প্রদর্শনীর বিশেষ মঞ্চায়ন করে নাট্যদল এথিক। যেভাবে উড়োচিতি পেয়ে চলে আসা থেকে উচিত হলো। পুরো চিঠি মানে আরে নিমন্ত্রণ পেয়েই তো এলাম। নিমন্ত্রণ চিনি না জানি না নিমন্ত্রণ করতে গেল কেন? আরে আমরা ওকে না চিনলেও নিশ্চয়ই আমাদের চেনে। হাঁড়ি ফাটিবে নাটকটির ১৭তম মঞ্চায়ন উপলক্ষে ২২ আগস্ট শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। ঠিক ধরেছি কিনা তা কোন হাড়িটি ফাটবে সেই দুশ্চিন্তাতে। হাড়ি ফাটলে তোমার হাড়িটাই আগে ফাটবে, এটা ভুলে যাও। আমার আলাদা কোনো হাড়ি নেই সেটা তুমি ভালো করে জানো। জানি, তাই চুপ করে এখানে বসে থাকো। বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন আবুল হায়াত এবং নাট্যদল এথিকের সভাপতি রেজানুর রহমান। অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে হাঁড়ি ফাটিবে নাটকের ১৭তম প্রদর্শনী করেন এথিকের শিল্পীরা। আপনাদের সাথে পরিচিত হওয়া যাক। আমার নাম জগৎ ভয়। আগে আপনি কি সেই গন্ডার কেবলের পিস্তল লাগে? হ্যাঁ, অর্ণাল যেমন ম্যানুফ্যাকচারিং আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাম বিকাশ মুখুর্জি। আচ্ছা আচ্ছা। ওই দৈনিক বঙ্গবাণীটা আমার। ও আপনাদের বিজ্ঞাপন বের হয় আমার। তাই নাকি? এতে রয়েছেন হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ণ হাসান, তারেক চৌধুরী, রিমন, মণি কাঞ্চন সহ অনেকেই। নতুন আঙ্গিকে নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন মিন্টু সর্দার। হাউ থ্রিলিং! মনে হচ্ছে যেন জাহাজে বসে আছি। চারিদিকে জল, চারিদিকে বাঁধা জাল করেছে খেলা। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে কবির সৃষ্টিশীল বৈভবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবার প্রত্যয়ে বেনুকা শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যময় রাগভিত্তিক গানের শাস্ত্রীয় সৌন্দর্য তুলে ধরতে রাজধানী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল বেনুকা রাগের সুরে শ্রুতির নিবিড়তায় কাজী নজরুল ইসলাম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২৩ আগস্ট রোববার সন্ধ্যায় একাডেমি জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। একক সঙ্গীত পরিবেশন করেন দেশের বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পীরা।
আলোকচিত্র ও পেইন্টিং এই দুয়ের সমন্বয়ে সৃষ্ট দ্য কোয়াইট উইদিন শিরোনামে একটি বিশেষ প্রদর্শনী চলছে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে। শিল্পী রাশেদ জামানের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল দ্য কোয়াইট উইদিন নামের এই প্রদর্শনী। রাজধানীর ব্যস্ত জীবনে যেখানে এক মুহূর্ত থেমে থাকা কঠিন, সেখানে এই প্রদর্শনী যেন সেই বিরতিরই একটি জায়গা। এখানে কোনো উচ্চকণ্ঠ ঘোষণা নেই, নেই দৃশ্যের অতিরিক্ত আয়োজন, আছে আলো, কিছু রং, প্রকৃতির কয়েকটি অবয়ব, বিস্তীর্ণতা আর নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই হয়তো মানুষ নিজের ভেতরের শব্দগুলো শুনতে পায়। ফটোগ্রাফিও বলতে পারেন, আর্টও বলতে পারেন সেই জায়গাটা থেকে। এটা আসলে আর্টের জায়গা, এই জন্য আমি বলবো এই ফটোগ্রাফিগুলি উনি আসলে ফটোগ্রাফি হিসেবে দেখেন নাই। এর মধ্যে আমার কয়েকটা কাজ অদ্ভুত লেগেছে। আপনারা দেখবেন যে একটা নৌকার কাজ আছে, অদ্ভুত একটা নৌকার কাজ। একটা ফটোগ্রাফিতে যেমন একটা লোক একা দাঁড়িয়ে আছে, এই কাজগুলি চমৎকার। রাশেদ জামানের দ্য কোয়াইট উইদিন তাই কেবল একটি আলোকচিত্র প্রদর্শনী নয়, এটি এক সিনেমাটোগ্রাফের ক্যামেরা দিয়ে নিজের ভেতরের অদৃশ্য ভূগোল খুঁজে দেখার গল্প, যেখানে আলো কখনো স্মৃতি, কখনো অনুভূতি, প্রকৃতি কখনো দৃশ্য, কখনো আত্মপ্রতিকৃতি, আর নীরবতা হয়ে ওঠে নিজের সঙ্গে নিজের কথোপকথনের ভাষা। এটা যে প্রদর্শনী হবে এরকম কোনো পরিকল্পনা ছিল না। একটা সময় বন্ধুদের উৎসাহে এবং বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে এটা সম্ভব হয়েছে। তো এটা হচ্ছে অনেকটা নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা, নিমগ্নতা মগ্নতা খুঁজে পাওয়ার চেষ্টা, এবং যে আমাদের মধ্যে যে কোয়াইট উইদিন, যে আমাদের মধ্যে যে কোয়াইটনেস আছে ওটাকে খুঁজে পাওয়ার একটা চেষ্টা। যে কারণে নাম হচ্ছে কোয়াইট, মানে এক ধরনের অনুভূতি ভাগাভাগি করার জন্য এই প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা অবধি বেঙ্গল শিল্পালয় কামরুল হাসান গ্যালারিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে 27 আগস্ট পর্যন্ত। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মুক্তির মহাকাব্য শিরোনামে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করে শিল্পকলা একাডেমি। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পের ক্যানভাসে ধারণ করতে বরেণ্য শিল্পী সহ বিভিন্ন বয়সের শিল্পীদের অংশগ্রহণে 3 দিনব্যাপী আর্ট ক্যাম্প ক্যানভাস 24 মুক্তির মহাকাব্যের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জুলাইয়ের সব কিছু আসলে আমার মনে হয় এখনও বলে শেষ হয় নাই। তো এই যে 36 জুলাই, আমরা সবাই তখন 36 জুলাই বলছিলাম, সবাই অপেক্ষা করছিলাম যে কি হবে, আরও কি মানুষ মারা যাবে। আমার ছাত্রছাত্রীদের আমি যখন দেখছিলাম, যেহেতু আমি একজন শিক্ষক, এবং তাদের মৃত্যুটা কোনোভাবেই কাম্য না, মেনে নিতে পারছিলাম না। 2 রকমের অভ্যুত্থান ঘটেছে দেশে। এক হচ্ছে সরাসরি শিশু বয়স থেকে বৃদ্ধ বয়সের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। আর এক হচ্ছে যারা শিল্পী, ছবি আঁকে, তারা অলিতে গলিতে, পাড়ায়, মহল্লায়, দেয়ালে অসংখ্য চিত্র এঁকেছে এই যে অত্যাচার সংক্রান্ত বিষয়ে। সেইটাকে আমরা গ্রাফিতি বলি। সেই গ্রাফিতি নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু কর্মকাণ্ড চলছে। শিল্পকলা একাডেমি এরও আগে এই বিষয়কে নিয়ে কিন্তু 5টা জেলা শহরে কর্মকাণ্ড করেছেন। এবার শিল্পকলা একাডেমিতেই এই অনুষ্ঠানটা হলো। জুলাইয়ের ক্যানভাস, মানে জুলাইয়ে আমরা কি দেখেছি, কি সাফার করেছি, এসব নিয়ে কাজ করা বা কথা বলা ক্যানভাসের মাধ্যমে অবশ্যই। তো এটা শুধু যদি আর্ট ক্যাম্পের মধ্যে শেষ হয়ে যেত তাহলে জনসাধারণ জানতে পারতো না আমরা আর্টিস্টরা আসলে এটাকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছি। তো আমি মনে করি যে এই ধরনের আয়োজন যে শিল্পকলা করেছে, মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে একটা আর্ট ক্যাম্প এবং সাথে একটা এক্সিবিশন, এটা খুবই চমৎকার একটা উদ্যোগ। কারণ আর্টিস্টদের ভাবনা, সেই তৎকালীন সময়ের চিন্তা এবং যা হয়েছে সেই ঘটনা পুরাটাকে আমরা দেখতে পাচ্ছি এখন ক্যানভাসে। এবং এটা বলা যায় যে স্মৃতিচারণ সাথে মনে রাখা আসলে আমাদের সাথে কি হয়েছে এবং আমরা কি থেকে বিরত থাকলে আমাদের সাথে দ্বিতীয়বার আবার এই ধরনের কোনো কিছু হবে না।
সচেতনতা। দেশের ৫৫ জন বরেণ্য প্রথিতযশা ও নবীন শিল্পীর আঁকা ছবি নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবার প্রদর্শনীর উদ্বোধনীর আয়োজন করল শিল্পকলা একাডেমি। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী এমপি। একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়াম এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ, 21শে পদকপ্রাপ্ত শিল্পী মনিরুল ইসলাম, অধ্যাপক ডক্টর আব্দুল সাত্তার এবং শিল্পী রোকেয়া সুলতানা সহ অনেকেই। আলোচনা শেষে ফিতা কেটে গ্যালারির উদ্বোধন করে ঘুরে ঘুরে ছবি দেখেন অতিথিরা। জনপ্রিয় অভিনয় শিল্পী চিত্রলেখা গুহ অভিনীত লুৎফার প্রদীপ নিয়ে আবারও মঞ্চে এলো সাংস্কৃতিক সংগঠন সমতল। তুমি কেবল দাসীর মেয়ে নাও, তুমি একটা হিন্দুর মেয়ে। রাজপালওয়ার নাম ছিল তোমার, আমরাই তোমাকে সিরাজের সঙ্গে বিবাহ দিয়ে তোমার নাম লুৎফুন্নেসা রেখেছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্যদল সমতলের প্রযোজনা মঞ্চস্থ হয়েছে তানভীর মোকাম্মেল রচিত ও সগীর মুস্তাফা নির্দেশিত একক অভিনয় নাটক লুৎফার প্রদীপ। 24 আগস্ট সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হল ব্যতিক্রমী নাটক লুৎফার প্রদীপ। কিন্তু আমি আমার নিজের রূপ এবং যোগ্যতায় নবাবে সৃষ্টি হয়েছি। আমি হিন্দুর কন্যা, এটাই কি আমার একমাত্র পরিচয়? নবাবকে বিপদে আনতে তার আমি রমজানের মধ্যে তো হিন্দু মুসলমান হয়েছিল। তার সেনাবাহিনীর তো বিরাট অংশ ছিল হিন্দু সৈন্যরা। লুৎফার প্রদীপ নাটকের গল্পে দেখা যায় পলাশীর যুদ্ধে পরাজিত ও নৃশংসভাবে নিহত হওয়ার পর নবাব সিরাজউদ্দৌলার লাশ ভাগীরথী নদীর অপর পারে খোশবাগে নবাব আলিবর্দী খানের কবরের পাশে সমাহিত করা হয়। সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা বা লুৎফা স্বামীকে ভালোবেসে প্রতি সন্ধ্যায় তার কবরে নিয়মিতভাবে প্রদীপ জ্বালাতেন। এই প্রদীপ কি কেবলই মৃত স্বামীর প্রতি এক বিধবা নারীর প্রেমের প্রকাশ, নাকি তার চেয়ে বেশি কিছু? এমনই এক ঘটনা প্রবাহিত হয়েছে লুৎফার প্রদীপ নাটকের গল্পে। আমার ভিতরে একটা অজানা আশঙ্কায় আমাকে আশঙ্কিত করে তুলল। আমি ক্ষুব্ধ হয়ে গেলাম। আমি তাকে বললাম, আপনি তো সবকিছু জানেন খালাম্মা। তারা তো কেবল নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেনি, তার ভাই ফজলসুরি খানকে হত্যা করেছে, কিশোর বয়সী ভাই মির্জা মেহেদীকে হত্যা করেছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে সম্প্রতি শেষ হলো জুলাইয়ের স্মৃতি ও সম্ভাবনা নিয়ে একটি বিশেষ চিত্র প্রদর্শনী। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জুলাইয়ের স্মৃতি ও সম্ভাবনা শীর্ষক 4 দিনব্যাপী একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক সংগঠন সমগীতের আয়োজনে প্রদর্শনী উদ্বোধন করেন অধ্যাপক রেহিনুমা আহমেদ ও অধ্যাপক আনু মোহাম্মদ। আপাতদৃষ্টিতে এটি জুলাইকে কেন্দ্র করে আয়োজিত হলেও প্রদর্শনীটি শুধু 2024 সালের জুলাইয়ের ঘটনা নিয়ে নয়। এখানে দীর্ঘকাল ধরে মানুষের উপর চলা নির্যাতন, মানুষের কান্না, প্রতিবাদ ও প্রতিরোধের চিত্র তুলে ধরা হয়েছে শিল্পীদের ক্যানভাসে। যুগের পর যুগ অত্যাচার যেমন শেষ হয়নি, তেমনি মানুষের প্রতিরোধও শেষ হয়নি। এই প্রদর্শনটি সেই দীর্ঘ লড়াইয়ের শক্তির কথা মনে করিয়ে দিচ্ছে দর্শনার্থীদের। প্রিয় দর্শক, বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা আজ এ পর্যন্তই। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আজকের মতন বিদায়।